প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা ক্লাস 9-10-এর অ্যাকাউন্টিং এর তৃতীয় চ্যাপ্টার ডাবল এন্ট্রি সিস্টেম অর্থাৎ দুতরফা দাখিলা পদ্ধতির সৃজনশীলের 5 নম্বর প্রবলেমটা নিয়ে আমরা সলভ করব। এর আগে আমরা ছয়টা আগেই করেছি এবং 1 থেকে 4 পর্যন্ত করেছি ধারাবাহিকভাবে। এখন আমরা 5 নম্বরটা করলে এটা সৃজনশীলটা শেষ হয়ে যাবে। তা আগের ভিডিওগুলো যদি তোমরা দেখে থাকো, আশা করি এই চ্যাপ্টার নিয়ে তোমাদের কোনো টেনশন নাই। আর মনে রাখবে এই চ্যাপ্টারটা কিন্তু ভিত্তি দুতরফা দাখিলা পদ্ধতি বুঝতে হলে, কারণ পুরো অ্যাকাউন্টিংটা দাঁড়িয়ে আছে ডেবিট ক্রেডিটের উপরে। এই ডেবিট ক্রেডিটটা ঠিক মতো যে ধরতে পারবে সে পরবর্তী স্টেপগুলো ইজিলি করতে পারবে। তা আমার এই চ্যানেলটা যদি তোমাদের, আমার আলোচনা যদি পছন্দ হয়ে থাকে, একটু উপকারে এসে থাকে তোমাদের, আশা করি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবা। বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবে, সবাই যেন উপকৃত হয়। আর এখন থেকে আমার নতুন সংযোজন একটা করে কুইজ থাকবে। এই যে কুইজের লিঙ্কটা এখানে দেওয়া আছে, এই লিঙ্কটা দেওয়া থাকবে কমেন্ট সেকশনে এবং ডেসক্রিপশন সেকশনে। তোমরা সেখানে ক্লিক করে কুইজটা দিলে নিজেদের জ্ঞানটা যাচাই করতে পারবে, আন্ডারস্ট্যান্ডিং গুলো ক্লিয়ার হয়েছে কিনা। তো আমরা কথা না বাড়িয়ে চলো আলোচনায় যাই। আমাদের সৃজনশীল প্রশ্নের 5 নম্বরটা আমরা সলভ করব। 39 পৃষ্ঠায় আছে এটা বেসিক্যালি। তাহলে পাঁচ 5 নম্বর, জনাব রোকেয়া পানামা সন্সের মালিক। 2025 সালের জানুয়ারি মাসের নিম্নোক্ত ঘটনাগুলো তার ব্যবসায় সংঘটিত হয়। জানুয়ারির 1 নগদে 5,50,000 টাকার পণ্য বিক্রয় করা হলো। জানুয়ারি 10 প্রিয়ন্তী ট্রেডার্সের নিকট বিক্রয় 1,20,000 টাকা। জানুয়ারির 18 নগদে 80,000 টাকার পণ্য ক্রয় করা হলো। জানুয়ারির 25 মালিক ব্যবসায়ের জন্য 90,000 টাকা অতিরিক্ত মূলধন আনলেন। জানুয়ারির 30 ধারে বিক্রয় বাবদ পাওনা 1,10,000 টাকা নগদে পাওয়া গেল। রিকোয়ারমেন্ট হলো উপযুক্ত তথ্য হতে নিট দেনাদারের পরিমাণ নির্ণয় করো। উপযুক্ত জানুয়ারি 1 থেকে 25 তারিখের লেনদেনগুলোর সমীকরণ ভিত্তিক কারণ লেখো। পানামা সন্সের জানুয়ারি 10 থেকে 30 তারিখের লেনদেন সমূহের কারণ সহ ডেবিট ও ক্রেডিট নির্ণয় করো। তাহলে আমরা একে একে আগে পড়ি। প্রথম প্রশ্নটা হলো যে নেট দেনাদারের পরিমাণ নির্ণয় করো। তো দেনাদার জিনিসটা কি? এই কনসেপ্টটা তোমরা অনেকে হয়তো প্রাপ্য বিল শুনেছো, হয়তো দেনাদার শুনে নেই। ডিম আর আন্ডার মতো আর কি, একই জিনিস। তো প্রাপ্য বিল মানে আমরা কারো কাছে বাকিতে বিক্রয় করছি, টাকাটা আমরা পাবো, তার কাছে আমরা টাকাটা পাবো। এটা হচ্ছে, আবার অন্যভাবে বলা হয় এটাকে দেনাদার। আর পাওনাদারটা উল্টা। পাওনাদার আর প্রদেয় বিল একই জিনিস। আমি ধারে ক্রয় করছি কোনো জিনিস, টাকাটা দেওয়ার কথা ছিল আমি দিতে পারি নাই, বাকি আছে, তা আমাকে দিতে হবে, এটা প্রদেয় বিল, আমাকে পরিশোধ করতে হবে। তো এটাকে বলে পাওনাদার। যারা টাকাটা পাবে তাদেরকে বলা হয় পাওনাদার। আর আমরা যাদের কাছে টাকা পাবো, প্রাপ্য বিল তৈরি হচ্ছে, বাকিতে বিক্রয় করছি, টাকাটা তারা দেয়নি, সাথে সাথে পরে দিবে, তাহলে এটাকে আমরা বলবো দেনাদার। তো এটাই জানতে আছে যে দেনাদারের পরিমাণ নির্ণয় করো। তাহলে আমরা এই কয়টা লেনদেন আছে মাত্র এখানে, দেখি কোনটাতে কি জড়িত। তাহলে জানুয়ারির 1 তারিখে এটা নগদে বিক্রয় করছে 5,50,000, তো এর সাথে বাকির কোনো জড়িত নাই, দেনাদারের কোনো প্রশ্ন নাই, নগদ টাকা পেয়েছে, পণ্য বিক্রি করে দিছে। জানুয়ারির 10 তারিখে প্রিয়ন্তী ট্রেডার্সের নিকট বিক্রয় 1,20,000 টাকায়। যখন কোনো কিছু বলা না থেকে একটা প্রতিষ্ঠান বা কারোর নাম থাকবে, তখন বুঝতে হবে বাকিতে ক্রয় বিক্রয়। তার মানে এই বিক্রয়টা বাকিতে, প্রিয়ন্তী ট্রেডার্সের কাছে বাকিতে বিক্রয় করা হয়েছে 1,20,000 টাকা। তার মানে এখানেই প্রাপ্য বিল বা দেনাদারের সৃষ্টি হলো। তাহলে দেনাদারের পরিমাণ কত হলো? 1,20,000 টাকা। আচ্ছা, 10 তারিখের ঘটনা। 18-তে কি নগদে ক্রয় করছে, তাহলে এখানেও কোনো ইয়ার নাই, নগদ টাকা ক্রয় হিসাব ডেবিট, নগদের টাকা ক্রেডিট, নগদ টাকা শ্রম লেগেছে, এটার সাথে কোনো দেনাদারের প্রশ্ন নাই। 25 তারিখে মালিক 90,000 টাকা অতিরিক্ত মূলধন দিয়েছে, এটা মালিকের সাথে সম্পর্কিত। 30 তারিখ ধারে বিক্রয় বাবদ পাওনা 1,10,000 টাকা নগদে পাওয়া গেল। এই যে ধারে বিক্রয় করছিল, এই যে প্রিয়ন্তী ট্রেডার, কিছু বলা না থাকলেও বুঝতে হবে যে এখানে একটাই আছে, সেটা হলো জানুয়ারির 10 তারিখে ধারে বিক্রি করছিল 1,20,000, সেখান থেকে 1,10,000 টাকা আদায় হলো, পাওয়া গেল, সে দিয়েছে। আর পাওয়া যাবে তার কাছে কত? 1,20,000 থেকে 10 বাদ দিলে 10,000, তাহলে এই দেনাদারের পরিমাণ এখন 10,000 টাকা নেট।
আগে ছিল 1,20,000, 1,10,000 টাকা পরিশোধ করে দিয়েছে 30 তারিখে এসে, তাহলে এখন পাওয়া যাবে 10,000 টাকা। এটা আমরা একটি ছকের মাধ্যমে করছি জাস্ট তোমাদের দেখানোর জন্য। নেট দেনাদারের পরিমাণ নির্ণয়, এখানে জানুয়ারির 10 তারিখে প্রাপ্য বিল সৃষ্টি হলো 1,20,000 টাকা প্রিয়ন্তে ট্রেডার্সের মাধ্যমে বিক্রয় করা হলো, মন্তব্য ঘরে লিখলাম আমরা। আর জানুয়ারির 30 তারিখে প্রাপ্য বিল আদায়, অর্থাৎ সেই টাকাটা দিয়ে দিল, 1,10,000 টাকা দিল, তাহলে ধারে বিক্রয় বাবদ পাওনা আদায় হলো। তাহলে এখন প্রাপ্য বিলের স্থিতি থাকলো 10,000, অর্থাৎ এখন দেনাদারের পরিমাণ 10,000 টাকা। এই ছিল আমাদের ক নাম্বার। এবার ক্ষয়ের রিকোয়ারমেন্ট কি বলছে, 1 থেকে 25 তারিখের লেনদেনগুলো সমীকরণ ভিত্তিক কারণ দেখাও। সমীকরণ ভিত্তিক কারণ, তাহলে আমরা এটার জন্য একটু এক্সেল সিটে গেলে আমাদের একটু সুবিধা, আমরা একটু এক্সেল সিটে যাই। এক্সেল সিটে আমি এটা করছি আর কি, যাতে করে ইজি হয় বোঝানোর জন্য। এইখানে হ্যাঁ, আমরা এক্সেল শিটটা এখন শেয়ার দিলাম, তোমরা আশা করি দেখতে পাচ্ছ। তাহলে এটা 39 পৃষ্ঠা 5 খ, পানামা সঞ্চয়ের 1 থেকে 25 তারিখের লেনদেনগুলো সমীকরণের উপর কি প্রভাব আমরা দেখব। আচ্ছা, তাহলে প্রথমটা ছিল জানুয়ারির 1 তারিখে কি ছিল, যে জানুয়ারির 1 তারিখে 5,50,000 টাকা পণ্য বিক্রয় করা হলো নগদে। তো নগদে বিক্রয় করলো মানে কি হলো, তাহলে এটা একটা লেনদেন, কারণ এটার দ্বারা নগদ টাকা বৃদ্ধি পেল, সম্পদ নগদ টাকা বৃদ্ধি পেলে, এবং মালিকানা সত্ত্ব কি হলো, মালিকানা সত্ত্বেও বৃদ্ধি পেল। অর্থাৎ অ্যাকাউন্টিং ইকুয়েশনের উপর এটা দুই সাইডে ইফেক্ট। একটা হলো বাম সাইডে, অ্যাসেট সাইডে কি হলো, নগদ টাকা বেড়ে গেল, নগদ টাকায় যেহেতু মালটা বিক্রি করা হলো 5,50,000 টাকা, আর মালিকানা সত্ত্ব বিক্রয় করলে পরা আয়, আয় হলে মালিকের টাকা বেড়ে যায়, তাহলে মালিকানা সত্ত্ব বেড়ে গেল, দুই পাশে বাড়লো। জানুয়ারির 10 তারিখে কি করলো, প্রিয়ন্তি ট্রেডার্সের নিকট বিক্রয় 1,20,000 টাকা, এটা বাকিতে বিক্রয় করছে। তো বাকিতে বিক্রয় করলে কি হলো, প্রাপ্য বিল একটা সম্পদ বেড়ে গেল অ্যাসেট সাইডে। আর কি হলো, আহ, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেল, কারণ এটা বিক্রয়, বিক্রয় করলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়। তাহলে দুই পাশে অ্যাসেট সাইডে বাড়লো 1,20,000 টাকা, মালিকানা সত্ত্বে বাড়লো 1,20,000 টাকা। জানুয়ারির 18 তারিখে নগদে পণ্য ক্রয়, তো নগদে পণ্য ক্রয় করলো, তাহলে মানে অ্যাসেট সাইডে নগদ টাকা কমে গেল, তাহলে অ্যাসেট সাইডে ইফেক্ট হলো মাইনাস। আবার ক্রয়ের কারণে মালিকের টাকাও কমে যাবে, তাহলে মালিকানা সত্ত্বেও 80,000 টাকা কমে যাবে। তাহলে দুই পাশে কমবে, অ্যাসেট সাইডে 80,000 মাইনাস, মালিকানা সত্ত্বে 80,000 টাকা মাইনাস। এবার জানুয়ারি 25 তারিখে অতিরিক্ত মূলধন নিয়ে আসলো মালিক 90,000 টাকা, তাহলে এই প্রভাব কি, ক্যাশ বাক্সে নগদ টাকা বেড়ে গেল 90,000 টাকা। কোথা থেকে আসলো, মালিক দিল, মালিকের টাকা 90,000 টাকা বেড়ে যাবে, মালিক নতুন মূলধন দিল, তার টাকা বেড়ে যাবে। তো অর্থাৎ উত্তোলন করলে মালিকের টাকা কমে, আর নতুন টাকা নিয়ে আসলে মূলধন হিসাবে মালিকের টাকা কোম্পানিতে বৃদ্ধি পায়, তাহলে দুই পাশেই বাড়বে এটা। এই ছিল খ নাম্বার। এবার আবার আমরা গতে চলে চলে যাই, আমরা গতে যাই। আমাদের গোয়ার সলিউশনটা, হ্যাঁ, তাহলে গতে এখন কি বলছে, যে 10 থেকে 30 তারিখের লেনদেনের কারণ সহ ডেবিট ক্রেডিট নির্ণয়। তা আমরা একটু গতে ডেবিট ক্রেডিটটা দেখি কি হয়। জুলাই 10 তারিখে কি হয়েছিল, প্রিয়ন্তি ট্রেডার্সের নিকট বিক্রয় করা হয়েছিল 1,20,000, তাহলে বিক্রয় করলে পরে প্রাপ্য বিল হিসাব ডেবিট হয়েছে, বৃদ্ধি পেয়েছে। নগদে বিক্রি করলে আমাদের নগদ টাকা বাড়তো, যেহেতু বাকিতে বিক্রি করা হয়েছে, প্রিয়ন্তি ট্রেডার্সের নাম আছে, নগদের কথা বলা নাই, নাম যখন থাকবে তখন আমরা বুঝবো যে এটা বাকিতে ক্রয় বিক্রয়, তাহলে এটা প্রিয়ন্তি ট্রেডার্সের নাম দেওয়া ছিল, কাজে আমরা বুঝবো তার কাছে বাকিতে বিক্রয় করা হয়েছে। তাহলে আমাদের প্রাপ্য বিল বেড়েছে একটা সম্পদ 1,20,000 টাকা, আর বিক্রয় এটা আয় আমাদের বেড়েছে 1,20,000 টাকা, তাহলে আয় বাড়লে হয় ক্রেডিট, আর সম্পদ বাড়লে হয় ডেবিট। তাহলে প্রাপ্য বিল সম্পদ বাড়লো 1,20,000 টাকা, এই জন্য ডেবিট হলো। আর বিক্রয় এটা আয় বাড়লো, এই জন্য ক্রেডিট হলো। প্রিয়ন্তি ট্রেডার্সের নিকট বিক্রয়ের ন্যারেশন আমরা কারণটা লিখলাম। জুলাইয়ের 18 তারিখে ক্রয়, নগদ, নগদে পণ্য ক্রয়, তা নগদে পণ্য ক্রয় করলে কি হবে, ক্রয় বেড়ে যাবে আমাদের, তাহলে এইটা ডেবিট হলো, আর নগদ টাকা কমে যাবে, নগদে কিনছেন নগদ টাকা ক্যাশ বাক্স থেকে চলে যাবে, তাহলে একটা সম্পদ কমে গেল, সম্পদ নগদান হিসাব কমে গেলে কি হয়, ক্রেডিট, সম্পদ কমলে ক্রেডিট, এই জন্য 80,000 টাকা ক্রেডিট হলো নগদান হিসাব, আর ক্রয় হিসাব এটা খরচ বাড়লো, এই জন্য 80,000 টাকা ডেবিট হলো। জুলাই 25
90,000 টাকা মালিক মূলধন হিসাবে দিয়েছে। তো মূলধন হিসাবে দিলে কি নগদ টাকা কোম্পানিতে বেড়ে গেছে, তাহলে নগদ টাকা সম্পদ বেড়ে গেছে, তাহলে 90,000 টাকা সম্পদ বাড়ার কারণে ডেবিট হলো নগদান হিসাব। আর ওইদিকে মালিকানা সত্ত্ব এইটা বেড়ে গেছে 90,000, তো মালিকানা সত্ত্ব বাড়লে পারা হয় ক্রেডিট। যেমন উত্তোলনের সময় মালিকানা সত্ত্ব কমে যায়, তখন আমরা করি ডেবিট। ন্যারেশনে লিখলাম আমরা অতিরিক্ত মূলধন আনা হলো। আচ্ছা, জুলাই 30 তারিখে কি হলো, নগদান হিসাব টু প্রাপ্য হিসেবে 1,10,000 টাকা আমরা আদায় হলো, বাকিতে বিক্রি করা হয়েছিল সেটা আদায় হলো। তাহলে যখন আদায় হলো তাহলে 1,10,000 টাকা নগদ টাকা আমার আসলো। আর কি হলো, প্রাপ্য বিলটা কমে যাবে। কারণ এই যে এখানে আমরা প্রাপ্য বিল করেছিলাম 1,20,000 টাকা, এই যে জুলাই 10 তারিখে এই 1,20,000 থেকে এই 1,10,000 টাকা আদায় হলো এখন। অর্থাৎ প্রাপ্য বিলকে আমি ডেবিট করেছিলাম 1,20,000, এখন আমি প্রাপ্য বিলকে ক্রেডিট করে দিলাম 1,10,000। তাহলে ডেবিট আর ক্রেডিট প্লাস মাইনাস হয়ে যায়, সবসময় অপোজিট হয়। অপোজিট করলে প্লাস মাইনাস হয়ে যায়। তাহলে 120 ডেবিট ছিল, আর এই 1,20,000 আর 1,10,000 আমি ক্রেডিট করলাম, তাহলে এখনো ডেবিট পাশে থাকলো আমার 10,000 টাকা। এই 10,000 টাকায় আমাদের নেট, যেটা আমরা ক নাম্বারের সলিউশনে বের করছি, এটা হলো নেট দেনাদারের পরিমাণ, নেট প্রাপ্য বিল। অর্থাৎ তাহলে আমরা কি করলাম, যেহেতু পাওনা টাকা আমাদের আদায় হলো, তাহলে নগদ টাকা চলে আসলো আমার কাছে, আমি নগদ টাকা 1,10,000 টাকা ডেবিট করে দিলাম, এটা সম্পদ বেড়ে গেল। আর আরেকটা সম্পদ প্রাপ্য হিসাবে আরেকটা সম্পদ ছিল, যে সম্পদটা এখন কমে যাবে 1,10,000 টাকা, এই জন্য এই সম্পদটা কমে গেল, তাই 1,10,000 প্রাপ্য বিলকে ক্রেডিট করলাম। আর নগদ সম্পদটা 1,10,000 টাকা বেড়ে গেল এই ঘটনার কারণে, এই জন্য আমরা 1,10,000 টাকা ডেবিট করলাম নগদের হিসাব, যে ধারে বিক্রয় বাবদ পাওনা আদায় হলো ন্যারেশনে। দেখুন, আবারও বলি, যদি তোমাদের এই আলোচনা আমার ভালো লেগে থাকে, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, এটা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকলো। এবং বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবা লাইক কমেন্টের মাধ্যমে। থ্যাংক ইউ ভেরি মাচ। এই চ্যাপ্টারটা আমরা কমপ্লিট করলাম। এরপরে আমি একটা কুইজ স্পেশাল একটা এই প্রত্যেকটা চ্যাপ্টারের উপর কুইজগুলো নিয়ে একটা সেপারেট একটা ভিডিও দেব, সম্ভাব্য কুইজগুলো নিয়ে পরীক্ষার জন্য। আর আশা করি এরপরে তোমরা সেটা দেখবে, এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলে নতুন ভিডিও আপলোড হলে তোমরা সাথে সাথে পেয়ে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ। বেস্ট ফর দ্য বেস্ট